জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। অনেকদিন ধরেই জেনারেল ওয়াকার খানের তেমন কোনো সাড়া শব্দ পাচ্ছি না। পত্রিকায় দেখলাম আমেরিকায় গেছেন, সেখান থেকে ফিরেছেনও, কিন্তু কোথায় আছেন, কি করছেন, এটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। সে বিষয়ে কিছুটা খোঁজ নিয়েছি। এছাড়াও গতকাল যে নৌবাহিনীর প্রধান নাজমুল হাসানের সম্পর্কে বলেছিলাম, তার সম্পর্কে আরো কিছু রোমহর্ষক তথ্য পেয়েছি। আজ সেগুলো নিয়েই কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। যে কথা দিয়ে শুরু করেছিলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এখন কোথায়, খোঁজ নিয়ে জানতে পারলাম এই মুহূর্তে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং মালয়েশিয়ায় বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি একটি সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। তিনি প্রদর্শনীতে সেখানে বিভিন্ন দেশ, বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী কোম্পানির এজেন্ট, তারা তাদের সমরাস্ত্রের মডেল এবং সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছে এবং সেখানে আমাদের জেনারেল ওয়াকার খান গিয়েছেন এবং তিনি পাকিস্তানি একজন এজেন্টের সমরাস্ত্রের ব্যাপক প্রশংসা করেছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি সেই পাকিস্তানি এজেন্টের অস্ত্রগুলো আসলে মেড ইন চায়না। চায়নার অস্ত্র অনেকে সরাসরি কেনে, আবার অনেক দেশে চায়নার প্রতি কেনার ব্যাপারে কিছু সমস্যা আছে, তখন তারা তৃতীয় কোনো এজেন্টের মাধ্যমে অস্ত্র বিক্রি করে এবং চায়নার অস্ত্রের অন্যতম এজেন্টরা কিন্তু পাকিস্তানের সক্রিয়। সুতরাং বাংলাদেশ সরাসরি চীনের কাছ থেকে না কিনে ওই পাকিস্তানি এজেন্টের মাধ্যমে অস্ত্র কেনার একটা পথ খুঁজে পেয়েছে এবং এই ব্যাপারে আমি আগেও কথা বলেছি। বাংলাদেশে একটি ডাইং ফ্যাক্টরি, আবার সেখান থেকে বাংলাদেশের কমিশনের পার্টটা দেখছে। তো এটা ইন্টারেস্টিং হলো, এই মুহূর্তে জেনারেল ওয়াকার খান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া সফররত। এখন বাংলাদেশ যখন ক্রমশ চীনের দিকে ঝুঁকছে এবং চীনের অস্ত্র পাকিস্তানের মাধ্যমে কিনছে, এটি কিন্তু আমেরিকার, বিশেষ করে বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার জন্য কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়। কিন্তু আগেও বলেছি, তিনি এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে চায়নার প্রভাব কমানোর মিশন নিয়ে কিন্তু বাংলাদেশে এসেছেন। কিন্তু এখন যেদিকে হাওয়া প্রবাহিত হচ্ছে তাতে খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে ব্রেন্ট ক্রিস্টেনসেন তার যে মূল মিশন সেটি সম্ভবত ফেল করছেন বা সেই লক্ষণ দেখা দিচ্ছে। ব্রেন্ট ক্রিস্টেনসেনও কিন্তু বসে নেই। রাজনীতির এটাই একটা চার্ম, কিন্তু এটাই ঝুঁকি যে রাজনীতিতে আজকে যে আপনার বন্ধু, কালকে সে আপনার বন্ধু থাকবেই এমন কোনো কথা নেই। আমেরিকা বাংলাদেশে তাদের যে স্টেক হোল্ডার আছে, তাদের যাদের যাদের সাথে সম্পর্ক ছিল, সেগুলো নিয়ে তারা নতুন করে ভাবছে। এটি আমাকে নিশ্চিত করলেন। আমি বলেছিলাম যে আমেরিকায় আমার একটি সোর্স রয়েছে এবং তার সাথে ব্রেন্ট ক্রিস্টেনসেন দু তিনটে স্টেশনে কাজও করেছেন। যাই হোক, যারা জানতে চাইছিলেন তাদের জন্য এটাই হলো জেনারেল ওয়াকার খানের আপডেট। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে জেনারেল ওয়াকার খান কি তার টেনিউর শেষ করতে পারবেন কিনা। তা আমাকে বলা হয়েছে যে জেনারেল ওয়াকার খান ডিপ স্টেটের লোক, আমেরিকার পক্ষ থেকে একটা রেজিম চেঞ্জে অংশগ্রহণ করেছে, তো তারেক রহমানের সরকারের সেই ক্ষমতা নেই তাকে স্পর্শ করার। যাই হোক, আমি গতকাল যেটা বলছিলাম, নৌবাহিনীর প্রধান এই অ্যাডমিরাল নাজমুলকে নিয়ে। নাজমুল একটা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন এবং সেখান থেকে তিনি বিএমএ 13 লং কোর্সের সমসাময়িক ব্যাচ। ওয়াকার এবং নাজমুল এরা একই ব্যাচের, একজন নেভির, একজন আর্মির। এই নাজমুলের আরো কিছু বন্ধু রয়েছে, তার মধ্যে একজনের নামের প্রথম অক্ষর ডাব্লিউ, আরেকজনের নামের প্রথম অক্ষর কে। ডাব্লিউ আর্মিতে ছিল, রিটায়ার করেছে, কে এয়ারফোর্সের। কে আবার ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ছোট ভাই। এই নাজমুল, কে আর ডাব্লিউ এরা তিনজনই ক্লাসমেট। এর মধ্যে কে আর ডাব্লিউ আবার একই রুমে থাকতো ক্যাডেট। আমাকে একটি সূত্র জানালো যে এই নাজমুলদের এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যারা পাশ করেছে এরা খুব সংঘবদ্ধভাবে থাকে এবং এরা একে অপরকে হেল্প করে, এবং যারা রিটায়ার করেছে তারা আবার আর্মিতে বিভিন্ন ব্যবসায় জড়িয়ে যায় এবং এরাই পরস্পরকে হেল্প করে। এর মধ্যে ডাব্লিউ একটি ঘটনা ঘটিয়েছিল, এটি ইকবাল করিম ভুইয়া যখন সেনাপ্রধান ছিলেন। ডাব্লিউ আর্মিতে সাপ্লাই করবার জন্য চায়না থেকে একটা ড্রেজিং মেশিন এনেছিলেন,
কিন্তু সেই ড্রেজিং মেশিনটা আর্মি অ্যাকসেপ্ট করেনি, তারা রিজেক্ট করেছিল, স্পেসিফিকেশন মেলেনি বা অন্য যে কোনো কারণেই হোক, এবং ইকবাল করিম ভূঁইয়া সেটি ফেরত পাঠিয়েছিলেন এবং ডাব্লিউকে সাপ্লায়ার হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। আর্মির এইসব ইম্পোর্টেড জিনিসপত্র যেহেতু ট্যাক্স ফ্রি হিসেবে আসে, সুতরাং এটা যখন রিজেক্ট হয় তখন এটার নিয়ম হলো যে সোর্স কান্ট্রিতে এটা ফেরত পাঠানো হয়। সেক্ষেত্রে ডাব্লুর উচিত ছিল এটি চায়নায় ফেরত পাঠানো, কিন্তু সেটি না করে ডাব্লু সেই ড্রেজিং মেশিনটা বাংলাদেশের লোকাল মার্কেটে বিক্রি করেছেন এবং সেই ড্রেজিং মেশিন এখন সিলেটে ফাংশনিং। এবং এই বিক্রি করে ডাব্লু 20 কোটি টাকার কমিশন নিয়েছেন এবং এর যে মূল প্রাইস সেটি চায়নার কোম্পানিকে দিয়ে দিয়েছেন। সেই ডাব্লু এখন প্রচন্ড প্রতাপের সাথে আর্মিতে ব্যবসা করে যাচ্ছে। ওই কে ডাব্লু এরা সবই বিভিন্ন রকমের ব্যবসা করছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছিলেন মেজর জেনারেল হুমায়ুন, যিনি 13 BMA লং কোর্সের সিনিয়র আন্ডার অফিসার, এবং তিনি মেজর জেনারেলের পরে আর লেফটেন্যান্ট জেনারেল হতে পারেননি। এটা নিয়ে ওই নাজমুলদের ওই কলেজের যারা অফিসার ছিলেন তারা ভীষণ ক্ষুব্ধ ছিলেন। আবার এই ডাব্লুকে হেল্প করেছে তারই কলেজের এক বড় ভাই, যিনি একসময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। এই নাজমুল সম্পর্কে আমি আরো কেন কথা বলতে চাই এবং কেন গতকাল যেহেতু আমি নাজমুলকে নিয়ে কথা বলেছি এবং তারপরে আমি বেশ কিছু ইনফরমেশন পেয়েছি এবং আমাকে আরো কিছু এভিডেন্স পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই নাজমুল, এই যে 2024 সালের জুলাই আগস্টের যে রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জের অন্যতম কি প্লেয়ার্স। আমরা তো সব দোষ জেনারেল ওয়াকার খানের ঘাড়ে দিচ্ছি। ওয়াকার খান দায়িত্ব নিয়েছে, তার 2 মাসও লাগেনি, তার মধ্যেই এই রেজিম চেঞ্জের এই জঙ্গি অভ্যুত্থান এগুলো হয়েছে, কিন্তু এর সাথে অনেক দিন ধরে জড়িত এই অ্যাডমিরাল নাজমুল। এই নাজমুল 4 আগস্ট শেষবারের মতো ওয়াকারকে গিয়ে আশ্বস্ত করেছে যে তারা এটা করবে, নেভি তার সাথে আছে। আপনারা যারা জেনারেল ওয়াকারকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে এই মানুষটা পার্সোনাল লাইফে বেশ ইনডিসাইসিভ। সেনা প্রধান হবার মতো যোগ্যতা তার নাই, এটা আমি আগে অনেকবার বলেছি। একটা মধ্যমানের সেনা অফিসার, যে কোনো কারণেই হোক সেনা প্রধান হয়েছেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ইনডিসিশনে তিনি ভোগেন। তো এরকম আগস্টের 5 তারিখের আগেও তিনি বেশ ইনডিসিশনে ভুগছিলেন এবং নাজমুল তার পিঠ চাপড়ে দিয়ে বলেছেন যে আমরা আছি বন্ধু, তারা একই ব্যাচের। এবং নাজমুল, আমি গতকালও বলেছি যে নাজমুল এই জুলাই আগস্টের আগে থেকেই সিরিজ অফ মিটিং করেছে এবং প্রত্যেকটা মিটিং তিনি করতেন চিটাগাঙে, এবং এই মিটিংগুলো তিনি করতেন বিদেশি ব্যবসায়ীরা তার কাছে, ডিপ স্টেটের এজেন্টরা আসতো ব্যবসায়ী পরিচয়, এবং চিটাগাং খুব সেফ জোন নেভির জন্য, বিশেষ করে বোট ক্লাব এবং রেডিসন হোটেল। তো নাজমুল খুব ক্রিমিনাল, এবং গতকাল যে নাজমুলের দুর্নীতির কথা বলেছি সেই দুর্নীতির কেসটা কিন্তু ইনিশিয়েট করেছিল ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট। কেন ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট এই কেসটা ইনিশিয়েট করেছিল? সম্ভবত তাদের মধ্যে কমিশনের লেনদেন নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তো এই নাজমুলকে আমরা যেন মানে কোনো স্পেস না দিই। আমাদের মনে রাখতে হবে যেহেতু এখন রেজিম চেঞ্জের কি প্লেয়ারদের আইডেন্টিফিকেশন চলছে, তো এই সুবিধার্থে নাজমুলের কথাটাও বললাম যে নাজমুল অনেক দিন ধরেই সে একটা গ্রুপ মেনটেন করছে এবং তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলো চালাচ্ছে এবং তার বন্ধু তার পরিচিতদের ব্যবসা দিয়ে ব্যাপকভাবে লাভবান করছে এবং তিনি নিজেও এর থেকে তার কমিশনটা পাচ্ছে। এবং দুর্ভাগ্যজনক হলো যে এই নাজমুল আওয়ামী লীগ আমলেই নৌবাহিনীর প্রধান হয়েছেন। এবং আমি একটু খোঁজ নিয়ে জানলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, এবং এই নাজমুল যে কলেজটার থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন সেই কলেজের পুরো গ্রুপটা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মানে মোরাললেস কাজ করেছে। তো আর্মিতে যারা দেখভাল করতেন তারা কি এগুলো আইডেন্টিফাই করতে পারেনি? আমাকে জানানো হয়েছে যে এই নাজমুল গংদের ব্যাপারে আগের সরকারকে, শেখ হাসিনার সরকারের যথাযথ ব্যক্তিদের মানে সময় মতো ওয়ার্ন করা হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক তারেক সিদ্দিকীরা এই বিষয়গুলো গুরুত্বের সাথে নেয়নি এবং যার ফলে আজকে মাসুল দিতে হচ্ছে। কেবলমাত্র আগের সরকার বা আওয়ামী লীগকে নয়, সারা দেশ আজকে মাসুল দিচ্ছে।
স্বভাবতই প্রশ্ন উঠেছে যে এরকম একজন বিতর্কিত দুর্নীতিবাজ নৌবাহিনী প্রধান কি তার দায়িত্ব পালন করেই যাবে, নাকি সেও অকারের মতো ধরাছোঁয়ার বাইরে থাকবে? একটি সূত্র জানিয়েছে যে বর্তমান বিএনপি সরকার ওয়াকার খানকে হয়তো তার মেয়াদ সম্পূর্ণ করতে সুযোগ দেবে, কিন্তু নাজমুলের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে যে কোনো সময় নাজমুলকে নৌবাহিনীর প্রধান থেকে সরিয়ে হয়তো কোনো দেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো যেতে পারে। এবং এদিকে আওয়ামী লীগ আমলের উপকারভোগী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমান, আপনারা হয়তো তার নামটা মনে রেখেছেন, সেই মতিউর রহমানের ব্যাপারে সিকিউরিটি ক্লিয়ারেন্স চলছে। শোনা যাচ্ছে যে তারেক রহমানের সরকার তাকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব অর্পণ করবেন। প্রশ্ন হলো যে আওয়ামী লীগ আমলে ফল খেয়েছে, এখন আবার বিএনপির আমলেও ফল খাচ্ছে, এদের আসলেই ভীষণ কপাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ চলছে, তার সঙ্গে সারা বাংলাদেশে বিদ্যুৎ সংকট। গ্রাম অঞ্চলে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। শহরে অবস্থা একটু ভালো, কিন্তু শহরে আবার যে ট্রান্সপোর্ট, গণপরিবহন, আজকের যে ভিডিওটি আমি করছি, আজকের দিনের শীর্ষ খবর, পত্রপত্রিকার শীর্ষ খবর, মহানগরীতে 20% গণপরিবহন তারা গাড়ি চালাতে পারছে না ডিজেলের অভাবে। গণপরিবহন নেই, আর প্রত্যেকটি পেট্রোল পাম্পে যে পেট্রোলের জন্য দুর্বিষহ অবস্থা, এটি পেট্রোলের দাম বৃদ্ধি করার পরও কমেনি। অধিকন্তু যারা গাড়ি ব্যবহার করি তাদের একটা বিরাট অংশ, এটি 20%, অর্থাৎ গণপরিবহনে যেখানে তথ্য দিয়ে বলছে 20%, কিন্তু ব্যক্তিগত গাড়ির যারা মালিক তারা, আমার কাছে মনে হচ্ছে তাদের যে মুভমেন্ট অ্যাটলিস্ট 50% কমিয়ে দেওয়া হয়েছে, অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। নেহায়েত প্রয়োজন না হলে কেউ গাড়ি নিয়ে বের হচ্ছেন না বা ঘর থেকে বের হচ্ছেন না। অনেকের একাধিক গাড়ি থাকা সত্ত্বেও তারা প্রয়োজন হলে উবারে যাচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছেন, আর অনেকে একেবারে গাড়িই বের করছেন না। ফলে প্রাইভেট গাড়ি যেগুলো আছে সেগুলোর মালিকরা অর্ধেক গাড়ি ব্যবহার করছেন বা বের হচ্ছে না। ফলে রাস্তাঘাটে বেশিরভাগ জায়গাতে ফাঁকা, আর কোথাও কোথাও দুর্বিষহ যানজট। যেখানে যেখানে পেট্রোল পাম্প রয়েছে তার আশেপাশকে কেন্দ্র করে যানজট। এরকম যখন প্রকৃতি, পরিবেশ এবং রাজনীতি অনেকটা যুদ্ধ নির্ভর হয়ে পড়েছে, ফুয়েল মানে জ্বালানি নির্ভর হয়ে পড়েছে, এবং এই জ্বালানি সংক্রান্ত সমস্যার কারণে আমাদের বাজার নিয়ন্ত্রিত হচ্ছে। বাজারে পণ্য সামগ্রীর সেই যে মূল্য হু হু করে বাড়ছে, রাজনীতির অনিশ্চয়তা দেখা দিয়েছে, এবং আমাদের সঙ্গে যে আন্তর্জাতিক কূটনীতি, অর্থনৈতিক কূটনীতি, IMF-এর সঙ্গে, বিশ্বব্যাংকের সঙ্গে, জাইকার সঙ্গে, অন্যান্য বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে, সেটি বাধাগ্রস্ত হচ্ছে এবং আমাদের এই দুর্বলতা তারা সুযোগ নিচ্ছে। আমাদের সঙ্গে যে ডিপ্লোম্যাটিক রিলেশন রয়েছে অন্যান্য রাষ্ট্রগুলোর, সেখানে আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না, না ভারতের সাথে, না পাকিস্তানের সাথে, না চীনের সঙ্গে, কিংবা না আমেরিকার সঙ্গে। আমাদের মোল্লারদুর মসজিদ পর্যন্ত আমরা একজন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে, বা রাষ্ট্রদূত আমাদের সঙ্গে দেখা করেছে, এটার মধ্যে আমাদের যে কুয়াতুল বাঙালি, কুয়াতুল বাঙাল, বাঙালি যে শক্তিমত্তা, আমরা এটা প্রদর্শন করতে চাচ্ছি। আর জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নানা রকম দেখা বলে ভাওতাবাজি আমরা করছি, রাজনীতিবিদরা বেশি করছি। এই যখন অবস্থা, তখন হঠাৎ করে রাজপথ উত্তপ্ত হয়ে গেল। চট্টগ্রামে জামাতের যে ছাত্র সংগঠন শিবিরের সঙ্গে ছাত্র দলের যে মারামারি চট্টগ্রাম সিটি কলেজে, সেই মারামারিটা শুরু হলো, ছাত্রদল তারা শিবিরকে গুপ্ত বলে গালি দিয়েছে। গুপ্ত, এত একটা গোপন সংগঠন। তো আসলে আমাদের দেশে গুপ্ত সংগঠনটা এটা একটা সময় মর্যাদার ছিল। যারা আন্ডারওয়ার্ল্ডের থেকে রাজনীতি করতেন, যেমন নকশাল রাজনীতি করতেন, বাম ধারার অনেকগুলো সংগঠন ছিল যাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হতো, এবং যার বিরুদ্ধে যত হুলিয়া ছিল তাকে তত মর্যাদাবান, সম্মানিত রাজনীতিবিদ মনে করা হতো। যেমন মাস্টারদা সূর্য সেন, তার বিরুদ্ধে হুলিয়া ছিল। পশ্চিমবঙ্গের কিংবদন্তি রাজনীতিবিদ জ্যোতি বসু, তার বিরুদ্ধে হুলিয়া ছিল। এমনকি বঙ্গবন্ধুর বিরুদ্ধেও
হুলিয়া জারি করা হয়েছিল। তো এই যে আমি আবার তথ্যটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে হুলিয়া ছিল কিনা আমাকে একটু চেক করে বলতে হবে, আমি বলে ফেলেছি যেন এটা নিয়ে আবার ট্রল না হয়। কিন্তু বাকি যে দুজনের কথা বললাম এটা ইতিহাস প্রমাণিত, তাদের বিরুদ্ধে হুলিয়া ছিল, অর্থাৎ জ্যোতি বসু এবং মাস্টারদা সূর্য সেন। তো এটাকে যে সময় গর্বের বিষয় মনে করতো, জনগণের স্বার্থে তারা পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে বনে জঙ্গলে বাস করতেন এবং রাজনীতি করতেন। তখন গুপ্ত রাজনীতির সম্মানের ছিল, কিন্তু এখন গুপ্ত রাজনীতিটাকে বলা হয় যে এরা বেইমান, এরা মুনাফেক, এরা প্রতারক, এরা ভণ্ড। এই চরিত্র যাদের রয়েছে তাদেরকে গুপ্ত সংগঠন বলা হয়। এগুলো একটা। তো সেইভাবে শিবিরকে, জামাতকে এই গত 2 বছর ধরে বিএনপিও গালাগাল করছে গুপ্ত, তারপরে মিডিয়াগুলোতে গালাগাল করছে গুপ্ত, আর বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব তারা তো সরাসরি মানে ট্রল করছে যে এরা হলো গুপ্ত। এখন এটা আসলে জামাত কোনো অবস্থাতে মানতে পারছেন না। তারা গোপনে বিএনপির মধ্যে মিশে গেছেন, গোপনে তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছেন এবং তারা সফলতা অর্জন করেছেন। এটিকে তারা একটা ভিক্টরি মনে করেন। এটিকে তারা কোনো অবস্থাতে এই গুপ্তর সঙ্গে মিলাতে চাচ্ছে না। তারা এটাকে একটা কৌশল মনে করছে যে এটা একটা রাজনীতির একটা কৌশল এবং এই কৌশল সবাই অর্জন করে। এটাকে আপনি গুপ্তচর বৃত্তি বলতে পারেন বা অন্য যে কোনো জিনিস বলতে পারেন। সেটা তারা এটাকে একটা ডিকশনারিতে বাংলাদেশের একটা নিউ ডাইমেনশন অফ পলিটিক্স হিসাবে পরিচয় করতে চাচ্ছে এবং তারা মনে করছে যে আমরা এই যে কৌশল অবলম্বন করেছি, এই কৌশলের কারণে আমরা বিজয়ী হয়েছি। শেখ হাসিনা রেজিমের শেষ হয়ে গেছে বা তাদের পতন হয়েছে, আর এই কারণে আমাদের কারণে আসলে বিএনপি ক্ষমতায় এসেছে, আমাদের কারণে এনসিপি তৈরি হয়েছে। পুরো উই আর দ্য মাস্টার প্ল্যান, আমরা এই সব কিছু করেছি। আমরা ইউনুসকে এনেছি, আমরা আমেরিকাকে বাংলাদেশের ব্যাপারে ইনভলভ করেছি, আমরা ভারতকে নরম করেছি, আমরা চীনকে যা কিছু দেশে বিদেশে সব কিছু জামাত করেছে। এইরকম যখন তাদের একটা মনোভাব, তখন তারা ধরে নিয়েছিল ইনের জমানাতে যে তারাই ক্ষমতায় আসবে এবং এদেশে একটা ইসলামী এমিরেটস কায়েম হবে। কিন্তু পরবর্তীতে কিসে কি হয়ে গেল, হিসাব সব এলোমেলো হয়ে গেল। বিএনপি ক্ষমতায় এলো, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন, এটা জামাত তো আসলে মানতে পারছেন না। আর এই অবস্থাতে জামাতের মনে হলো যে আমাদের বাড়া ভাতে ছাই দেওয়া হয়েছে। ছাই দিয়েছে কে? বিএনপি দিয়েছে ছাই। তো যে বিএনপি তাদেরকে বাড়া ভাতে ছাই দিল, এখন সেই বিএনপি তাদেরকে গুপ্ত বলছে। এটা যতবার শুনছে ততবার তাদের মেজাজ গরম হচ্ছে এবং এই মেজাজ গরম থেকে চট্টগ্রামের সিটি কলেজে মারাত্মক মারামারি হলো, সারাদিন মারামারি হলো এবং এই মারামারির সময় যেটি হলো, কে বা কারা সেই শিবিরের এক কর্মীকে পিছন দিক থেকে চাপাতি বা রামদা দিয়ে কোপ দিয়ে তার পায়ের গোড়ালি কেটে ফেলা হলো। অতীতে জামাত শিবিরকে সবাই দায়ী করতো যে এরা রক কাটে এবং রক কাটার একটা নিয়ম আছে, তারা কৌশল আছে, সে কৌশল করে তারা রক কাটে। কিন্তু এইভাবে একেবারে হাতের কবজি মানে একটা কোপ দিয়ে মানে বিচ্ছিন্ন করে ফেলা, পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা এবং সেই ছবিগুলো বিভৎস দেশে আসছে, এটা দেখা যায় না। এই কাজগুলো চট্টগ্রামে রিসেন্টলি হলো এবং শিবির আক্রান্ত হলো, মানে শিবির এই কাজ করেনি, শিবিরের লোকে আক্রান্ত করেছে। কারা করেছে এখন এটা নিয়ে উত্তাল এবং ওটা নিয়ে চট্টগ্রামে মারামারি হওয়ার সঙ্গে সঙ্গে আবার ঢাকাও উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই উত্তপ্ত ছিল সারা রাত, নানা রকমভাবে কথাবার্তা হচ্ছে এবং সবাই বলছে যে যেখানে যেখানে গুপ্ত দেখো সেখানে সেখানে থুথু মারো, থুথু মারো, এই ধরনের আওয়াজ তোলা হচ্ছে। আর এর অ্যাগেনস্টে মানে বিপরীতে জামাত এবং শিবিরের যারা লোকজন আছে তারাও অকথ্য ভাষায় একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিএনপির যারা কর্তা ব্যক্তি তাদেরকে গালাগাল করছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, বিভিন্ন জায়গায় লেখালেখি করছে এবং এই যে প্রকৃতির এই বিরূপ পরিবেশে রাজপথ যেভাবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মকাণ্ডের মাধ্যমে উত্তপ্ত হয়ে গেল, এটা যদি সরকার শক্ত হাতে দমন না করে, রাজনৈতিক দলগুলো নেগোসিয়েশন না করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, তাহলে এই প্রকৃতির যে বিরূপ সময়, যখন এমনিতেই অন্তত 10টা সমস্যা, গুনে গুনে 10টা সমস্যা এমনভাবে বাড়ছে যা কিনা আমাদেরকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের দারিদ্র্যের দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের সামাজিক আনরেস্ট এর দিকে নিয়ে যাচ্ছে, অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের রাষ্ট্রকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে।
এই সমস্যাগুলোর মধ্যে যদি আমরা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে, গুপ্ত নিয়ে, সুপ্ত নিয়ে ঝগড়া করি, বিপদ করি, মারামারি করি, কাটাকাটি করি, এটা এই রাষ্ট্র বহন করতে পারবে না, এবং এই মুহূর্তে না। 2 নম্বর হলো যে জামাত এবং বিএনপির সাথে তো আসলে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। এখনো পর্যন্ত কিন্তু জনগণ বিশ্বাস করছে না যে এদের মধ্যে আসলে কোনো শত্রুতা আছে। তারা মনে করছে যে এদের মধ্যে একটা গোপনের সমঝোতা হয়েছে, একটা সমঝোতার ইলেকশন হয়েছে, সমঝোতার রাষ্ট্র হয়েছে, সমঝোতার সরকার হয়েছে, সমঝোতার পার্লামেন্ট হয়েছে, সমঝোতার বিরোধী দল হয়েছে, সমঝোতার সরকারি দল হয়েছে। আর জনগণ যেন এই কথাগুলো বলতে না পারে, গৃহপালিত বিরোধী দল বলতে না পারে, গৃহপালিত সরকারি দল বলতে না পারে, সমঝোতা সরকারি দল বলতে না পারে, আমেরিকার যাকে বলা হয় মদতপুষ্ট সরকার বলতে না পারে, ভারতের মদতপুষ্ট সরকার বলতে না পারে, ইউটিউবে যেন বিভিন্ন লোক গালাগালি করতে না পারে, এই জন্য সামথিং ইজ হ্যাপেনিং, কিছু কিছু ঘটনা ঘটছে, এ কথা মানুষ সন্দেহ করছে বা বলার চেষ্টা করছে। তো সেই কথাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য অনেকে মনে করছে যে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে, বা জামাতের নেতৃত্বে যে 11 দল তারা জুলাই সনদ নিয়ে মাঠ ঘোলা করার চেষ্টা করছে, খুব হুঙ্কার ধামকার দিচ্ছে, রাস্তায় নেমে এসে সরকারকে মানে এই দাবি দাওয়া মেনে নিতে বাধ্য করা হচ্ছে। আবার সরকারও তাদেরকে নিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছে, তারপরে জুলাই সনদের পক্ষে নানা রকম বিবৃতি তৈরি করছে। পুরো জিনিসগুলোই মানে লোকজন, সাধারণ মানুষ কি মনে করছে বড় ব্যাপার নয়, কিন্তু যারা একটু চিন্তাশীল তারা মনে করছে এগুলো হয়তো সাজানো। আমার এখানে ব্যক্তিগতভাবে কোনো অভিমত নেই, আমি জামাতের পক্ষেও বলবো না, সরকারের পক্ষেও বলবো না, আমি শুধুমাত্র এই ঘটনাগুলো বললাম যে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু যেটা আমি বলতে চাই দ্ব্যর্থহীনভাবে, সেটি হলো যে যদি সাজানো কোনো নাটক হয়, পুতুল নাচের মতো কোনো ঘটনা হয়, এবং সেই ঘটনা নিয়ে যখন অনার সৃষ্টি তৈরি হয়, সেই অনার সৃষ্টি শত্রুতা কিন্তু সাধারণ শত্রুতার চেয়ে মারাত্মক হয়। অভিনয় করতে করতে যদি কেউ দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে যায়, সেই দ্বন্দ্ব এবং সংঘাতের যে ক্ষয়ক্ষতি এবং পরিণাম, নর্মালি আপনি যখন সিদ্ধান্ত নিয়ে আমার সঙ্গে মারামারি করবেন, প্ল্যান করে মারামারি করবেন, তখন আমি এবং আপনি, আমাদের শরীর, আমাদের মন, আমাদের মস্তিষ্ক সর্বোচ্চ সতর্কতায় থাকে টু গেট দ্য হাইয়েস্ট বেনিফিট, নিজেকে জেতানোর জন্য, প্রতিপক্ষকে পরাজিত করার জন্য। কিন্তু আমরা ভাবিকে দেখানোর জন্য, ভাসুরকে দেখানোর জন্য, ভাতারকে দেখানোর জন্য, নাংকে দেখানোর জন্য, দর্শকদেরকে দেখানোর জন্য কখনো যখন অভিনয় করে বন্ধুর সঙ্গে আমরা শত্রুতা করার চেষ্টা করি, এবং সেই শত্রুতা করতে 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 গিয়ে যখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়, তখন কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণের মধ্যে